আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের রাসায়নিক পরিবর্তনের চতুর্থ লেকচারটা নিব। আজকের লেকচার জুড়ে আমরা আলোচনা করব বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন নিয়ামক দ্বারা প্রভাবিত হয়। এই নিয়ামকগুলো হচ্ছে তাপমাত্রা, চাপ, দ্রবণে বিক্রিয়কের গণমাত্রা, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রভাবক এবং বিক্রিয়কের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি। তো আমাদের পাঠ্যসূচকে যে বইগুলো আছে ইন্টারমিডিয়েট লেভেলে, সবগুলো বইয়ের ভিতরে বিক্রিয়ার হারের যে প্রধান তিনটা নিয়ামক তাপমাত্রা, চাপ এবং দ্রবণে বিক্রিয়কের গণমাত্রা, এই তিনটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর আরেকটা কিন্তু আমরা আলোচনা করব রাসায়নিক সাম্যাবস্থার উপরে বিভিন্ন নিয়ামকের প্রভাব, তাপ, চাপ, গণমাত্রা। এটা কিন্তু সেটা না, এটা আমরা আলোচনা করব একটা বিক্রিয়ার হার বা গতির উপরে বিভিন্ন নিয়ামকের প্রভাব। ঠিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখা গেছে আমরা আজকে বিশেষ করে তাহলে তিনটা নিয়ামক নিয়ে আমরা আলোচনা করব: তাপমাত্রা, চাপ, দ্রবণে বিক্রিয়কের গণমাত্রা। এই তিনটার ভিতরে আজকে আমরা তাপমাত্রার প্রভাবটা যতটুকু পারি আলোচনা করব, কারণ এই তাপমাত্রার প্রভাবকের সাথে তাপমাত্রার সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িত, সেগুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব। বিক্রিয়কের চাপ এবং দ্রবণের গণমাত্রা, এটা লাগবে 2 মিনিট, অর্থাৎ আমরা পঞ্চম লেকচারে এটা আলোচনা করবে। দুইটা টপিকস 2 থেকে 3 মিনিটে শেষ হয়ে যাবে। তার মূলত হচ্ছে তাপমাত্রার প্রভাবটা কেমন। আচ্ছা, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমরা জানি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এগুলো আমি ডিটেলস আলোচনা করব না, প্রয়োজন নাই। প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস বা বৃদ্ধি করে, এটা আমরা প্রভাবক অংশে আলোচনা করব। বিক্রিয়কের প্রকৃতির উপর নির্ভর করে বিক্রিয়ার হার, আবার দ্রাবকের প্রকৃতির উপরও নির্ভর করে বিক্রিয়ার হার। যেমন তুমি এদিন বিক্রিয়কগুলো কি পোলার বা অপোলার দ্রাবকের উপর ভিত্তি করে বিক্রিয়ার হার নিয়ন্ত্রিত হয়। সুতরাং এগুলো আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে সাধারণত কোনো বই পুস্তকে আলোচনা করা হয়নি, তাই সুতরাং আমি এগুলো বাদ দিব। আমি তিনটা প্রধান, তাহলে বিক্রিয়ার হারের উপরে প্রধান তিনটা নিয়ামক তাপমাত্রা, চাপ আর গণমাত্রা, এটা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আসে আমি তাপমাত্রার প্রভাব। তোমরা জানো অধিকাংশ রাসায়নিক বিক্রিয়াই তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। এটা প্রমাণ করছে বিজ্ঞানী আর্হেনিয়াস। আমার লেকচার শিটে একটা বক্সের ভিতরে আমি এই যে 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার 2 গুণ বৃদ্ধি পায়, সেটার প্রমাণটা দেওয়া আছে, তোমরা ইচ্ছেগুলো দেখে নিতে পারবা। কিছু কিছু বিক্রিয়া আছে সাধারণ তাপমাত্রায় বিক্রিয়ার হার এত কম থাকে যে সাধারণ তাপমাত্রায় বিক্রিয়াটা সংগঠিত হয় না। তখন কি করতে হয়? তাপমাত্রা বাড়াতে হয়। তখন তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, অর্থাৎ বিক্রিয়াটা সংগঠিত হয়। এখন আসো, এই তাপমাত্রা বৃদ্ধি পেলে এখান থেকে প্রথমে একটা অনুধাবনমূলক প্রশ্ন আছে যে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। আমার লেকচার শিটে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তরগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবা, আমি ধারাবাহিক আলোচনা করে যাব। তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পায়? অর্থাৎ তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তো গতিশক্তি বৃদ্ধি পেলে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষ কিভাবে ঘটে, এটা আমি সংঘর্ষ তত্ত্বে সামনের দিকে আলোচনা করব। আপাতত আমি বলে যাব তো বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতিশক্তি বৃদ্ধি পায়। বিক্রিয়ক অণুগুলোর এই গতিশক্তি বৃদ্ধি পেলে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ ঘটে কি করে? বিক্রিয়ক অণুগুলো তাদের নিজস্ব গড় একটা গতিশক্তি আছে। ধরো একটা সিস্টেমে 100টা অণু আছে, এই 100টা অণুর গড় গতিশক্তি আছে। তখন এই সংঘর্ষ ঘটে, তারা গড় গতিশক্তি অপেক্ষায় অতিরিক্ত একটা শক্তি লাভ করে। যারা এই অতিরিক্ত শক্তি লাভ করে তাদেরকে বলা হয় সক্রিয়ণ শক্তি, সক্রিয় অণু। আর ওই শক্তিটা লাভ করে তারা বিক্রিয়ায় উপযুক্ততা অর্জন করে। অর্থাৎ কোন একটা রাসায়নিক বিক্রিয়া সব বিক্রিয়ক আমরা জানি উৎপাদে পরিণত হতে পারে না। অর্থাৎ বিক্রিয়ক অণুগুলোর একটা ন্যূনতম শক্তি অর্জন করে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়। সেই ন্যূনতম শক্তিটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। আমরা সক্রিয়ণ শক্তি নিয়ে ব্যাপক আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আমরা আপাতত বললাম সক্রিয়ণ শক্তি হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ক সংগঠনের জন্য বিক্রিয়ক অণুগুলোর যে ন্যূনতম শক্তির প্রয়োজন, সেটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। তাহলে এই সক্রিয়ণ শক্তিটা কিভাবে লাভ করে? বিক্রিয়ক অণুগুলোর তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, তাদের সংঘর্ষ বৃদ্ধি পায়। এই সংঘর্ষ বৃদ্ধি পেলে সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি পায়। কারা সক্রিয় অণু? যারা ওই বিক্রিয়ার উপযুক্ততা অর্জনের জন্য যারা একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করে, তাদেরকে আমরা বলি সক্রিয় অণু। তাহলে যখন এই বিক্রিয়ক অণুগুলো একটা নির্দিষ্ট শক্তি অর্জন করে,
তখন বিক্রিয়ক অণুগুলোর মধ্যে বন্ধন ভাঙে, বন্ধন দুর্বল হয়ে তারা বন্ধন ভেঙে তারা উৎপাদে পরিণত হয়। যত না পর্যন্ত কোনো একটা রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক অণুগুলোর বন্ধন না ভাঙবে তারা উৎপাদে তত পরিণত হতে পারবে না। তো যত তাড়াতাড়ি তাদের বন্ধন ভাঙবে তত দ্রুত তারা কি হবে, উৎপাদে পরিণত হবে। তাহলে এই ক্ষেত্রে আমি তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ বাঁধবে, সংঘর্ষ বাঁধলে কি হবে, তাদের নিজেদের বন্ধন শক্তিটা আস্তে আস্তে কি হয়ে যাবে, দুর্বল হয়ে তারা বন্ধন শক্তিটা বাঁধবে। তো এইটাই ছিল যে তাপমাত্রা বৃদ্ধিতে কেন বিক্রিয়ার হার বৃদ্ধি পায় সেটার কারণ। আমি আমার লেকচার সেটা অল্প কথায় উত্তরগুলো লিখে দিয়েছি তোমাদের অনুধাবনের উপযোগী করে। এবং আর যারা ভালো স্টুডেন্ট, আমি বারবার একটাই কথা বলি, তোমরা অবশ্যই হাজারি স্যারের বইটা বা ভালো দু একটা রাইটারের বই তোমরা রাখবা। আর আমার লেকচার শিটটা যাদের হাতে আছে তোমার এটার জন্য খুব ভালো হবে, ভালো একটা রেজাল্ট করার জন্য। কেমন, এটা তোমার সহায়ক হবে। এটা থাকলে তোমার আশা করি তোমার কেমিস্ট্রি নিয়ে একটা চিন্তিত হতে হবে না। কেমন, আর বই তো একটা তোমরা পাশাপাশি অবশ্যই রাখবা। তাহলে আমরা দেখাবো যে তাপমাত্রা বৃদ্ধিতে যে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় সেটা নিয়ে আমি বিজ্ঞানী আরহেনিয়াস কিভাবে প্রমাণ করছে সেই জিনিসটা আরহেনিয়াসের সমীকরণের মাধ্যমে দেখাবো। দেখো, আরহেনিয়াসের সমীকরণ হচ্ছে কে সমান সমান, যে সমীকরণটা কে সমান সমান এ ই টু দি পাওয়ার এ বাই আর টি। এখানে ই হচ্ছে সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি হচ্ছে একটা বিক্রিয়ার উপযুক্ততা অর্জনের জন্য বিক্রিয়ক অণুগুলো যে শক্তি অর্জন করতে হয়। তোমরা জানো কোনো রাসায়নিক বিক্রিয়া 100% বিক্রিয়া কিন্তু উৎপাদে পরিণত হয় না। ধরো একটা পরীক্ষা দিচ্ছে, যদি 100 জন স্টুডেন্ট পরীক্ষা দেয় 80 জন পাস করে, 20 জন কি অকৃতকার্য হয়, ঠিক না? তারা কিন্তু পাস করতে পারে না, কারণ তারা পাস করতে যে পরিমাণ লেখাপড়া করতে হয় তারা ওই পরিমাণ লেখাপড়া তারা করেনি, যার কারণে তারা ফেল করছে। একইভাবে বিক্রিয়ক অণু যখন উৎপাদে পরিণত হয় তারা কি করতে হবে, একটা শক্তি অর্জন করতে হবে। তো যারা ওই শক্তিটা অর্জন করতে পারে তাদেরকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তাহলে এটাকে ই হচ্ছে সক্রিয়ণ শক্তি, আর হচ্ছে মোলার গ্যাস দ্রবক, যেটার মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। অঙ্ক করতে মানটা আমার লাগবে, মনে রাখতে হবে। টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। তোমরা জানো আমরা সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রার সাথে 273 যোগ করলে কি হয়, কেলভিন স্কেলে তাপমাত্রা পাওয়া যায়, সেটা আমরা 9 থেকে শিখেছি। এ হচ্ছে সংঘর্ষ ধ্রুবক বা সংঘর্ষ কম্পাঙ্ক, বা এটাকে আরহেনিয়াসের ধ্রুবকও বলা হয়। কে হচ্ছে বিক্রিয়ার হার বা বেগ ধ্রুবক, যেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি যে বিক্রিয়ার হার বা বেগ ধ্রুবক বৃদ্ধি পেলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। এই সমীকরণটা থেকে কিভাবে এই সমীকরণটা প্রতিষ্ঠা হয়েছে সেটা আমি তোমাদের একটু দেখাবো। যদি সমীকরণটা প্রতিষ্ঠা যদি কোনো আমাদের পাঠ্য বইয়ের ভিতরে নাই, কেমন, আমি একটু দেখাচ্ছি, দেখালে তোমাদের কি হবে, এখানে যে প্রশ্নগুলো ভালো করে আমি বুঝতে পারবো। এটুকুই, তোমার কিন্তু পরীক্ষাতে কখনো আসবে না আরএনএসের সমীকরণ প্রতিষ্ঠা করো। তাহলে এই দেখো, এখানে কিন্তু আমি একটা রিঅ্যাকশনের মাধ্যমে দেখাইছি তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। যেমন সোডিয়াম থাইসালফেট দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়, সালফার উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইড পানি আর সালফার ডাইঅক্সাইড গ্যাস। এখানে সোডিয়াম ক্লোরাইডের অদক্ষেপ পড়ে, কারণ এটা সলিড অবস্থায় আছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের অদক্ষেপ পড়ে। তো যদি তাপমাত্রা আমি যেই পরিমাণ অদক্ষেপে তাপমাত্রা যদি আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াই, দেখা গেছে আগে যতটুকু পদক্ষেপ পড়ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আমি যদি তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাড়াই তখন তার অদক্ষেপ দ্বিগুণ হয়ে যায়। এ থেকেও প্রমাণিত হয় যে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আচ্ছা, যাই হোক, তো আরহেনিয়াস কিভাবে দেখাইছে, যে আরহেনিয়াস বললো কোন একটা সিস্টেমে যে অণুগুলো থাকে এই অণুগুলোর অর্থাৎ বিক্রিয়ার হারটা নির্ভর করে অণুগুলোর, ধরো একটা সিস্টেমে 100 অণু আছে, সবগুলো তো আর তারা উৎপাদে পরিণত হতে পারে না। অর্থাৎ যারা সক্রিয় অণু, যারা সক্রিয় শক্তি অর্জন করতে পারে তাদেরকে বলা হয় সক্রিয় অণু। তাহলে এই সক্রিয় অণুর সংখ্যা যত বৃদ্ধি পাবে, অর্থাৎ এদের সক্রিয় অণুর ভগ্নাংশ যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। তো উনি বলে বিক্রিয়ার হার সক্রিয় অণুর ভগ্নাংশের সমানুপাতিক। এটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় সক্রিয় অণুর ভগ্নাংশ। ঠিক আছে, বিজ্ঞানী আরহেনিয়াস প্রমাণ করছে একটু যে এই সংখ্যাটা হচ্ছে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার যে যারা উৎপাদে পরিণত হবে তারা কি পরিমাণ শক্তি অর্জন করতে হবে, অর্থাৎ ওই অণুর সংখ্যা হচ্ছে e⁻⁴ এই পরিমাণ। তাহলে এটা হচ্ছে আমি লিখে দিছি সক্রিয় অণুর ভগ্নাংশ। তারপর বললো বিক্রিয়ার হার নির্ভর করে কার্যকর সংঘর্ষ সংখ্যা, অর্থাৎ যত বেশি বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ ঘটতে পারবে, অর্থাৎ এই যে সক্রিয় অণুগুলোর মধ্যে যত বেশি সংঘর্ষ ঘটবে বা বিক্রিয়ক অণুগুলোর মধ্যে যত বেশি সংঘর্ষ ঘটবে বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। তাহলে মানে বিক্রিয়ার হার সংঘর্ষ
কার্যকর সংঘর্ষের সংখ্যা। কার্যকর সংঘর্ষ সংখ্যা একটা অ্যান্ড হচ্ছে বিক্রিয়ার কার্যকর সংঘর্ষ সংখ্যা, অর্থাৎ যত বেশি সংঘর্ষ ঘটবে বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। এই সংঘর্ষ কিভাবে ঘটে আমি সংঘর্ষ তত্ত্বে নেক্সট ক্লাসে আলোচনা করব, কেমন? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা সমীকরণ যদি আমি চিন্তা করি, এই দুইটাকে একত্রে লিখতে পারি, তাহলে বিক্রিয়ার হার n ইনটু e টু দি পাওয়ার a বাই RT। আবার আমরা জানি বিক্রিয়ার হার ব্যাক ধ্রুবকের সমানুপাতিক। আমরা গত ক্লাসে বলছি বিক্রিয়ার ব্যাক ধ্রুবক বা হার ধ্রুবক যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। তাহলে আমরা বিক্রিয়ার হার সমানুপাতিক কি, তাহলে এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, আমি কোনো নিয়ামক এখানে পরিবর্তন করতে পারা যাবে না। যদি নিয়ামকগুলো অপরিবর্তিত থাকে বিক্রিয়ার হার কার সমানুপাতিক হবে? বিক্রিয়ার ব্যাক ধ্রুবকের সমানুপাতিক হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে এই দুইটা সমীকরণ আমি যদি এদের সমীকরণ দিই, ধরো এটা 1 নং সমীকরণ, এটা ধরো আমি যদি এটাকে নাম্বারিং করি, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, 1 এবং 2 হতে পাই আমি এই সমীকরণটা। আর যদি আমি এটাকে 3 নং সমীকরণ দেই, এটাকে আমি কত ধরো 4 নং সমীকরণ দেই, যদি নাম্বারিং করি তাহলে 3 এবং 4 থেকে আমি কি পাবো? বিক্রিয়ার হার সমানুপাতিক n ইনটু e টু দি পাওয়ার a বাই RT, কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি k সমান সমান এই সমানুপাতিক চিহ্নটা উঠের জন্য একটা x ব্যবহার করছে, x একটা ধ্রুবক, x n e টু দি পাওয়ার a বাই RT। তো এখানে এই যে xn, কেমন, এটাকে আমি একটা ধ্রুবক সংখ্যা লিখলাম, xn সমান সমান a হচ্ছে সংঘর্ষ ধ্রুবক বা এটাকে সংঘর্ষ ফ্যাক্টরও বলা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে এটাকে আরহেনিয়াসের ধ্রুবকও বলা হয়, যে কারণে এটাকে a দ্বারা প্রকাশ করছে। এটা একটা আরহেনিয়াস ধ্রুবক বা সংঘর্ষ কম্পাঙ্ক বা সংঘর্ষ ফ্রিকোয়েন্সি, যেটাই বলো না কেন। তাহলে আমরা কি লিখতে পারি? xn এর পরিবর্তে লিখতে পারি a, তাহলে k সমান সমান a e টু দি পাওয়ার a বাই RT। এই সেই সমীকরণটা, এটি হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। তো তুমি এই যে আসলে একটা বিক্রিয়া হার কিসের উপর নির্ভর করে, কিভাবে সে এই সমীকরণটা প্রতিষ্ঠা করলো, এটার সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া হলো। আর কিন্তু কাজে লাগবে না আমাদের, আর এগুলো কোনো কাজে লাগবে না, তোমার এটা কোনো পরীক্ষাতেও কখনো আসবে না। তাহলে আমরা মোটামুটি আরএনএস এর সমীকরণটা কিভাবে প্রতিষ্ঠা করলো বিজ্ঞানী আরহেনিয়াস, সেটা আমরা দেখতে পারলাম, কেমন? আচ্ছা, আর এই সমীকরণের যে পরিচয় সেটা তো আমি তোমাদের দিলাম, কেমন? আচ্ছা, তো বিজ্ঞানী আরহেনিয়াস এই সমীকরণটাকে বললো, এই সমীকরণ থেকে কি বললো? উনি বলল যদি এই সমীকরণে তাপমাত্রা বৃদ্ধি করা হয়, যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে সক্রিয়ণ শক্তির মান কমে যাবে। তাপমাত্রা বৃদ্ধি করলে সক্রিয়ণ শক্তির মান কমবে, এই সক্রিয়ণ শক্তির মান কমলে বিক্রিয়ার হার ধ্রুবক বৃদ্ধি পাবে, বিক্রিয়ার হার ধ্রুবক বৃদ্ধি পেলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। তাহলে অনেক সময় আসে যে আরহেনিয়াসের সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করো তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পায়। তাহলে আমি এই সমীকরণ আরএনএসের সমীকরণটা লিখবো অনুধাবনের জন্য, লিখে বলবো এই বিক্রিয়ার তাপমাত্রা যত বৃদ্ধি পাবে সক্রিয়ণ শক্তির মান তত কম হবে। আর মনে রাখবা কোন একটা রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান যত কম হবে বিক্রিয়ার হারটা তত বৃদ্ধি পাবে। কেন? ধরো তোমরা হয়তো বা তোমাদের বিভিন্ন স্কুলে কলেজে তোমরা কি স্পোর্টস দেখেছো, যখন হাই জাম্প দেখেছো, দেখো হাই জাম্পের ক্ষেত্রে যখন ফিতাটা নিচের দিকে থাকে তখন বেশিরভাগ স্টুডেন্ট কি করতে পারে, এটাকে জাম দিয়ে ওপারে যেতে পারে। কিন্তু যত বেশি ফিতাটা বাড়াবে উপরের দিকে তত বেশিরভাগ স্টুডেন্ট ওই উচ্চতাটা কি করতে পারে না, সে ওভারকাম করতে পারে না। কেন? অর্থাৎ শক্তি যত বৃদ্ধি পাবে তারা তত বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু, অর্থাৎ ফিতাটা যত উপরের দিকে ওঠানো মানে কি সক্রিয়ণ শক্তি। অর্থাৎ আমি যদি খুব সহজে জিনিসটা বুঝাই এরকম, দেখো যত ফিতাটা ধরো এটাকে যদি আমি সক্রিয়ণ শক্তির সাথে তুলনা করি, এই উচ্চতাটা যত সক্রিয়ণ শক্তি যত কম হবে তত তাড়াতাড়ি কিন্তু বেগসে যদি 10 জন লাফ দেয় 10 জনই কিন্তু চলে যেতে পারে। যখন আবার ফিতাটা উপরের দিকে হয় আস্তে আস্তে উঠানো হয় তখন কিন্তু তারা ডিসকোয়ালিফাই হতে শুরু করে, অর্থাৎ তারা এই শক্তিটা আর অর্জন করতে পারে না। তেমনই ভাবে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান যত বৃদ্ধি পাবে বিক্রিয়ক অণুগুলো সংঘর্ষ করে ওই পরিমাণ শক্তি তারা অর্জন করতে পারে না। তাহলে বিক্রিয়কগুলো বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে সক্রিয়ণ শক্তি একটা বাধা হিসাবে দাঁড়ায়, একটা শক্তির বাধা হিসাবে দাঁড়ায়। অর্থাৎ এই বাধাটা অতিক্রম করে তারা কি করতে হয়, তারা উৎপাদে পরিণত হতে হয়। তাহলে এই শক্তির বাধা যত কম হবে, অর্থাৎ সক্রিয়ণ শক্তির মান যত কম হবে বিক্রিয়ক অণুগুলো তত সহজে ওই পরিমাণ শক্তি তারা অর্জন করতে পারবে, ফলে তারা উৎপাদে পরিণত হতে পারবে। বুঝতে পারছো? তাহলে আমি বললাম তাপমাত্রা যত বেশি হবে অণুর মধ্যে তত বেশি সংঘর্ষ হবে, যত বেশি সংঘর্ষ হবে
তত তাড়াতাড়ি বিক্রিয়ক অণুগুলোর ওই পরিমাণ শক্তি অর্জন করবে, অর্থাৎ সক্রিয়ণ শক্তির মান তখন কম হবে। কেমন? যত বেশি সংঘর্ষ হবে, তাপমাত্রা বাড়ালে সক্রিয়ণ শক্তির মান কম হলে এর মান কম হবে, তাহলে কে এর মান বেশি হবে, কে এর মান মানে বিক্রিয়ার হার ধ্রুবকরণ বেশি হলে উৎপাদের পরিমাণ অর্থাৎ বিক্রিয়ার হারের বৃদ্ধি পাবে। এইটাই ছিল তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক সমীকরণ দিয়ে। আবার অন্যভাবে বাংলা কথা দিয়েও তুমি ব্যাখ্যা দিতে পারবা যে তাপমাত্রা বেশি হলে বিক্রিয়র অণুর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়, সংঘর্ষ বৃদ্ধি পেলে সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি পায় এবং বিক্রিয়ক অণুগুলোর মধ্যে বন্ধন তত তাড়াতাড়ি ভাঙ্গন সহজ হয় এবং বিক্রিয়ার হার তত বৃদ্ধি পায়। ওইভাবে বললে হবে। আবার এটা দিয়ে ব্যাখ্যা দিতে পারলে সবচেয়ে স্ট্যান্ডার্ড হয়। আমার লেকচার শিটে দুইভাবেই ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা ভালো করে দেখবা। কেমন? আচ্ছা, তাহলে আমি যতই বুঝালাম যে তাপমাত্রা বাড়ালে এই কে এর মান বৃদ্ধি পায়, আসলে অনেকে এটা বুঝতে পারে না। আমি একটু সহজ করে জিনিসটা বুঝাই, তখন তুমি বুঝতে পারবে। একটু খেয়াল করো। ধরো আমি যদি এই বিক্রিয়াটার উভয় দিকে লন নেই, লন, তাহলে আমি কি লিখতে পারি? লন কে সমান সমান লন কে এ ই টু দি পাওয়ার এ বাই আর টি। আমি কিন্তু ডিটেলস দেখাবো, আমার লেকচার শিটে মাত্র একটা লাইনে দেখানো, আমি তোমাদের ডিটেলস দেখাবো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি লন এ প্লাস লন ই টু দি পাওয়ার ই বাই আর টি। তোমরা জানো সূচকের সময় কি হয়, যেহেতু এটা গুণাকারে আসে, গুণাকারে আসলে তার যোগ হয়। তো এটাকে আমরা লিখতে পারি লন এ, এই পাওয়ারটা কি সামনের দিকে চলে আসবে, ঠিক না? সামনের দিকে এটা কি হয়? মাইনাস হিসাবে আসবে, তো মাইনাস ই বাই আর টি লন। তো তোমরা এটুকু জানো লন ই সমান সমান 1। কেন? লন আর ই বিপরীত রাশি। ই মানে 1 বাই ই মানে কত? 1 বাই লন, 1 বাই লন। তাহলে লন এবং লন কাটা যাবে, কত আসবে? 1 আসবে। ওকে, এগুলো কিন্তু বই পুস্তকে এত ডিটেলস দেওয়া নাই, আর আমাদের দরকারও নেই, আমরা এটা মনে রাখবো। তাহলে আমরা সমীকরণটা কি পেয়ে গেলাম? লন এ মাইনাস কত? ই বাই আর টি, এটার মান 1। তাহলে এই সূত্রটা আমরা পেয়ে গেলাম। কেমন? তাহলে আরএনএস এর সমীকরণটা দেখো, আমার লেকচার শিটে আমি ডাইরেক্ট এত উভয়দিকে লন নিয়ে এই রাশিটা লিখে দিয়েছি, এত ডিটেলসে যাইনি, কোনো বইয়ের ভিতরে এত ডিটেলসে নাই। কেমন? আচ্ছা, তো লন কে সমান সমান লন এ মাইনাস ই বাই আর টি। এখান থেকে আমি একটু তোমাদের সিস্টেমে দেখাই, সেটা হচ্ছে, তাহলে দেখো আমরা এই যে, তাহলে আরএনএস এর সমীকরণটা আমি কি লিখতে পারলাম? লন কে সমান সমান লন এ মাইনাস ই বাই আর। আমি কিন্তু বললাম তাপমাত্রা বাড়ালে ব্যাক দ্রবকের মান বৃদ্ধি পায়, অর্থাৎ ই এর মান কমে যায়, ব্যাক দ্রবকের মান বৃদ্ধি পায়। অনেকে এই সমীকরণটা থেকে ভালো করে কিন্তু বুঝতে পারো না, তুমি কিন্তু ওইভাবেই ব্যাখ্যা দিবা যে তাপমাত্রা বাড়ালে ই এর মান কমে যায়, কে এর মান বাড়ে, কে এর মান বাড়লে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। কে এর মানে কি? বিক্রিয়ার হার ধ্রুবক বাড়ে। আচ্ছা, তো এটাকে আমি তোমাকে একটু চমৎকারভাবে বোঝাতে চেষ্টা করি, আসলে বিক্রিয়ার আসলে ব্যাপারটা কি। ধরো এইটার মান তো ধ্রুবক, লনের মান ধ্রুবক, ধরো লনের মান 100 ধরলাম, আর আমি ই এর মান ধরলাম ধরো কত? আমি ধরো 80, এটা কথার কথা, আর আর এর মান ধ্রুবক, তো এরকম আমি এর মান ধরলাম 80। তো আমি বলছি ই এর মান কমলে কে এর মান বাড়ে, অর্থাৎ লন কে এর মান বাড়া মানে কি? কে এর মান বাড়বে। আমি বলছি তাপমাত্রা বাড়ালে ই এর মান কমে, এর মান কমলে কে এর মান বৃদ্ধি পায়। তো এটাকে দেখো, এখান থেকে তুমি বুঝতে পারবা। তো একটা কথার কথা মনে করলাম তাপমাত্রা হচ্ছে কত? 40, একটার কথা তাপমাত্রা 40, তাহলে এখান থেকে মানটা কত পাও? 100 মাইনাস কত? 20, আর হচ্ছে কত? 40, তাহলে কত আসে? ধরো আমার আসে, ধরো তাপমাত্রা, আসলে আমি খুব সহজে বোঝাতে চাচ্ছি আমি, তাহলে তাপমাত্রা ধরো 40 না দিয়ে আমি তাপমাত্রা ধরলাম 2 কেলভিন, একটা কথার কথা তোমাদের বোঝানোর জন্য। তখন এটাকে আমি 2 কেলভিন ধরলাম। কেমন? তাপমাত্রা 2, তাহলে এটা কত আসে? উপরে তো 80, তাহলে এটা আসে কত? 40, 100 মাইনাস 40, তাহলে কত আসে? 60। আচ্ছা, তো দেখো 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 কেলভিন তাপমাত্রায় আমার কত? লনকের মান 60। এখন যদি তাপমাত্রাটা আমি কত বাড়াই, তাপমাত্রাটা যদি আমি 10 বাড়াই, 10 কেলভিন দেই, তখন এটা কত দিয়ে ভাগ হবে? 10 দিয়ে ভাগ হলে টোটাল এই মানটা ই বাই এই মানটা কত দাঁড়ায়? এই মানটা দাঁড়ায়, ধরো এই মানটা দাঁড়ায় 10, কত? 10
তাহলে কত বাড়ায় মানটা দাঁড়াচ্ছে আগে একটু আগে আসলে কত 60 কত 2 কেলভিন তাপমাত্রায়, এখন কত এখন হচ্ছে 90 মানটা কত লনকের মান কত 90। তো আমি দেখলাম তাপমাত্রা যখন বাড়াই তাহলে এই লনকের মান বৃদ্ধি পায়, লনকের মান বৃদ্ধি পাওয়া মানে তো কে এর মান বৃদ্ধি পাওয়া। তো এখান থেকে খুব ইজিলি বুঝতে পারি যে আসলে তাপমাত্রা বাড়ালে কিন্তু যেহেতু এটা ধ্রুবক রাশি এর মানটা কি টোটালি কমে যায়। তো এর মানটা কমলে অর্থাৎ টোটাল রাশিটার মান কমে যায় তাপমাত্রা বাড়লে। তো এই রাশিটার মান কমলে কি হয় লনকের মান বৃদ্ধি পায়। খুব সহজে আমরা এখান থেকে বুঝতে পারি, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, আমার তো আর এইভাবে ব্যাখ্যা দিতে পারবো না, তোমাদের বুঝানোর জন্য আমি বুঝতে পারি আসলে এখান থেকে যখন বলি তাপমাত্রা কমলে এর মান কমে বা কে এর মান বাড়ে, এটা কিন্তু বোঝা যায় না। তুমি এখান থেকে খুব ইজিলি বুঝলা যে তাপমাত্রা যখন বেশি হয় তখন এই রাশিটার মান কি হয়ে যায় কমে যায়, তখন এই সক্রিয় শক্তির মানটা কমে যায়। আচ্ছা এখন আমি দেখব যে এই যে আরহেনিয়াসের সমীকরণ হতে আমরা যে সমীকরণটা পাইলাম, তাহলে এখান থেকে যে আমি কি পাইলাম যে উভয় দিকে লন নিলে ডাইরেক্ট আমি লিখে দেই, আমি ডিটেলস তোমাদের দেখাইছি যে লন এ প্লাস কত ই টু দি পাওয়ার মাইনাস আর, এটা আমরা পাইলাম কেমন। আচ্ছা এটাকে ইচ্ছা করলে তুমি বা দিয়ে আমি লিখি, তুমি লগ দিয়েও বিষয়টা দিতে পারো, তো এটাকে 1 নং সমীকরণ দিতে পারো। আবার এটাকে লগ দিয়ে ব্যাখ্যা দিলে এটা কি হবে বলো তো, আমি লনকে লগে নিতে হলে আমি দেখবো আমার লেকচার শিটে সব কিছু লন দিয়ে ব্যাখ্যা দিয়েছি, অঙ্ক হোক সব কিছু লন, কিন্তু লগ দিয়ে আমি তোমাদের বুঝাই লনকে লগে নিতে হলে 2.303 দ্বারা গুণ দিতে হয়, তখন কিসে চলে যাবে এটা লগ। তো যাক আমি এটা পরেই তোমাদের দেখাবো। আচ্ছা তারপর একটু দেখাচ্ছি, তখন এটা যাক আমি এটা সমীকরণটা প্রতিপাদন করে পরে একটু দেখাই, তাহলে একটু ঝামেলা হবে। তাহলে আমি তাপমাত্রার সাহায্যে আমি সক্রিয় শক্তির মান কিন্তু নির্ণয় করতে পারবো। এর তাপমাত্রা জানা থাকলে আমরা একটা বিক্রিয়ার সক্রিয় শক্তির মান বের করব। দেখলাম আমরা তাপমাত্রা জেনে আমরা সক্রিয় বিক্রিয়ার ব্যাগ দ্রবকের মান জেনে আমি বিক্রিয়ার হারও বের করতে পারি, কিন্তু ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আমরা বিক্রিয়ার ব্যাগও ভিন্ন হয়। তাহলে ভিন্ন ভিন্ন তাপমাত্রার সাহায্যে কিভাবে আমরা সক্রিয় শক্তির মান নির্ণয় করব সেটা আমি তোমাদের একটু ডিটেলস দেখাবো। তারপর আমি লেখচিত্রের মাধ্যমে কিভাবে সক্রিয় শক্তির মান বের করে সেটাও দেখাবো। তাহলে আমরা লিখবো ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়ার সক্রিয় শক্তির মান যে ভিন্ন হয় বা কি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কিভাবে আমরা বিক্রিয়ার সক্রিয় শক্তির মান বের করবো কেমন। আচ্ছা সেই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো আমরা আরহেনিয়াসের সমীকরণ থেকে দুটি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়ার ব্যাগ দ্রবক জেনে কিভাবে আমরা সক্রিয় শক্তির মান বের করব সেই রাশিমালাটা আমি তোমাদের দেখাবো। দেখো আমি আগেই বলছি কোনো সমীকরণই প্রতিষ্ঠা তোমাকে করতে হবে না, জাস্ট সমীকরণটা মনে রাখতে পারলেই হবে। দেখো আমরা একটু আগে দেখাইছি আরএনএস এর সমীকরণ থেকে আমরা জানি লন কে সমান সমান লন এ মাইনাস এ বাই আর টি কেমন। তাহলে দুটি ভিন্ন তাপমাত্রায় অর্থাৎ T1 T2 তাপমাত্রায় বিক্রিয়ার ব্যাগ ধ্রুবক যথাক্রমে K1 এবং K2 হলে এই 1 নং সমীকরণটাকে আমরা লিখতে পারি লন K1 সমান সমান লন এ মাইনাস এ বাই আর টি। একইভাবে লন K2 লন এ মাইনাস এ বাই আর টি কেমন। এখন আমি যদি 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ দেই বা তুমি 2 নং থেকে 3 নং বিয়োগ দিলেও পারবা করতে, কোনো সমস্যা নেই। তো আমি 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ দিলে কি হয়, আমি এই দুইটা এটার থেকে এটা বিয়োগ যাবে, তাহলে আমি একবার একটু কমন নিয়ে নিলাম লন, যেহেতু লন কমন যায় K2 মাইনাস K1 একটা লাইন আমি শর্ট করেছি কেমন, লন K2 মাইনাস K1 মাইনাস এই দুইটা সমীকরণ থেকে খেয়াল করো আমি এটা থেকে এটা বিয়োগ দিব, তাহলে এই দুইটা কাটা যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আর এটা কিন্তু হবে কি প্লাস। যখন আমি কি যাব আমি মাইনাস এটার থেকে বিয়োগ দিব, মাইনাস আমি কমন নিব, তখন এটা যখন প্লাস হবে এটা আমরা লিখলাম 1/t যেটা প্লাসের, আর এটা কি হবে মাইনাস 1/t2 কেমন। বুঝতে পারছো ব্যাপারটা? নাহলে তোমরা একটা লাইন বাড়িয়ে নিও, আর আমাদের তো আর প্রতিপাদন আমাদের কাজে লাগবে না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সূচক অনুসারে লনের নিয়ম অনুসারে লন K2/K1 সমান সমান লন এ বাই আর টি। এখানে কি দুইটা লসাগু করলাম T1 T2, তাহলে T1 মাইনাস T2 অর্থাৎ সিম্পল একটা লসাগু। তাহলে এই যে একটা সমীকরণ আমি পেয়ে গেলাম, আমি এই সমীকরণ দিয়ে অঙ্ক করছি কেমন, অর্থাৎ লন K2 মাইনাস K1 সমান সমান লন এ বাই আর T2 মাইনাস T1 T2। এই যে 4 নং সমীকরণ, এই সমীকরণটাই কি আরহেনিয়াসের সমীকরণ নামে পরিচিত, অর্থাৎ দুটি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন ব্যাগ ধ্রুবক জেনে আমি বিক্রিয়ার সক্রিয় শক্তির মান নির্ণয় করতে পারবো।
দেখো যদি আমার T1 T2 এর মান জানা থাকে, তখন T1 এর মান জানা থাকলে K1 এর মান জানা থাকবে, T2 তে কার মান জানা থাকবে, K2 এর মান। তাহলে এই K1 K2 T1 T2 এর মান বসিয়ে আর R এর মান ধ্রুবক আমি কি করতে পারবো, এখান থেকে আমি সক্রিয় শক্তির মান খুব সহজে নির্ণয় করতে পারবো এই বিক্রিয়ার ক্ষেত্রে। তো আমি লন দিয়ে কিন্তু সমীকরণটা আমার লেকচার সেটাও দেখাইছি, তোমার ইচ্ছা। তুমি যদি মনে করছো আমি লগ দিয়ে ব্যাখ্যা দিব, সমীকরণটা জানবো, তা আমি যদি লনকে লগে নিতে হলে যেটা আমি শুরুতে দেখাইতে চাইছিলাম, একটু ঝামেলা হবে, যার কারণে এখানে দেখাচ্ছি। লনকে লগে নিতে হলে 2.303 দ্বারা গুণ দিতে হয়, তো এটাকে 2.303 দ্বারা গুণ দিলে কিছু চলে যাবে লগে, তাহলে 2.303 লগ K2 বাই K1 লগ, এটা আগের মতনই থাকবে। তো এখান থেকে আমি কি করব, লগ K2 বাই K1 সমান সমান লগ, এটা কত, এই সংখ্যা দিয়ে এটা বাদ যাবে। তাহলে আমরা এই সমীকরণ সাহায্য আমি কি করতে পারবো, দুটি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় K1 K2 এর মান জেনে আমি এই সূত্র ব্যবহার করে আমি সক্রিয় শক্তির মান নির্ণয় করতে পারবো। একেবারে খুব সহজ অঙ্ক, আমি দুইটা অঙ্ক তোমাদের দেখাবো, আর বাদ বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই নিজেরা করে নিবা, কেমন? আমার লেকচার শিটে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তোমরা এই অঙ্কগুলো নিজেরা করলে মোটামুটি হয়ে যাবে। তারপর দেখো যে জিনিসটা দেখাবো, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছো যে সূত্রের সাহায্যে আমি অঙ্ক দেখাবো, সূত্রটা অলরেডি হয়ে গেল। এখন গ্রাফ থেকে আমি যে কোনো গ্রাফের সাহায্য এই আরএনএস এর সমীকরণ ব্যবহার করে কি করতে পারবো, আমি এই সক্রিয় শক্তির মান নির্ণয় করতে পারবো। দেখো আরএনএস এর সমীকরণটা আমরা দেখালাম, K সমান সমান ln A মাইনাস A বাই R, কেমন? আচ্ছা, তাহলে এই সমীকরণটাকে কিভাবে উপস্থাপনা করা যায়, যদি এটা যদি 1 নং সমীকরণ হয়, তো ln K এটাকে আমি একটু সামনে দিকে নিয়ে আসলাম, A বাই R 1/t ln A এভাবে উপস্থাপন করলাম। কেন, একটু পরে বুঝতে পারবা। ধরো এই 1 নং সমীকরণটাকে আমি এভাবেও লিখতে পারি, 1 নং সমীকরণটাকে ln A মাইনাস A বাই 2.303 R 1/t। কেন 2.303 আর আসলে একটু আগে আমি তোমাদের দেখাইছি, যখন লগ হবে এখানে 2.303 হবে, এটাও লগ এ হবে যখন লগ কে করব, আর লন করলে এটা আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভালো হচ্ছে লন দিয়ে অঙ্ক করলে, ঝামেলা নাই, কেমন? যে যেটা পছন্দ করে তোমার ওইভাবেই তোমরা করবা। তাহলে আমরা এই 1 নং সমীকরণটাকে আমি এইভাবেও উপস্থাপনা করতে পারি, এইভাবেও উপস্থাপনা করতে পারি। তো এটাকে আমরা লিখতে পারি লগ এই রাশিটা সামনে নিয়ে আসলাম, এই রাশিটা সামনে নিয়ে আসলে কি হয়, মাইনাস A বাই 2.303 আর 1/t log k, কেমন? আচ্ছা, তাহলে এই সমীকরণটা দেখতে কার মতো একটু খেয়াল করো। এই সমীকরণটা দেখতে হচ্ছে y সমান সমান mx প্লাস c। তুমি জানো এই m হচ্ছে ওই বিক্রিয়ার ডাল, কেমন? আচ্ছা, আর y আর x হচ্ছে চলরাশি, আর c টা হচ্ছে কি, ধ্রুবক। তাহলে আমি এই log k কে যদি y এর সাথে তুলনা করি, এই অংশটা হচ্ছে বিক্রিয়ার ডাল m, আর 1/t হচ্ছে x, আর log প্লাস log k হচ্ছে যে c এর সাথে তুলনা করি, তাহলে আমরা কিরকম লেখচিত্র পাবো একটু খেয়াল করো। আমরা এরকম লেখচিত্র পাবো যে এদিকে যদি আমি 1/t প্লট করি x অক্ষে, এটা হচ্ছে স্বাধীন চলক, আর তার অধীনে যে চলকটা আছে সেটাকে যদি আমি এদিকে কি দ্বারা প্রকাশ করলাম, ধরো 1/t, আর এদিকে আমি প্লট করলাম ধরো ln k বা log k, যেটা আমি করলাম আগে ln k দিয়ে দেখাই, তখন এরকম, অর্থাৎ x এবং y অক্ষের তোমার ছেদকারী একটা রেখা আমি পেয়ে যাব এই সমীকরণের জন্য। তোমরা যারা ম্যাথে ভালো করে পড়াশোনা করছো তোমরা জানো এরকম x এবং y অংশ ছেদকারী একটা লেখচিত্র পাওয়া যাবে। এখান থেকে আমি বিক্রিয়ার ডাল বের করতে পারবো, ঠিক না? এখান থেকে যে বিক্রিয়ার ডাল হবে, তাহলে এই বিক্রিয়াটার ডাল হবে কিরকম, এই বিক্রিয়াটার ডাল হবে তোমার এই অংশটা, অর্থাৎ E বাই মাইনাস E বাই কত R, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়ার ডাল, তাহলে এখান থেকে আমি কি পাই, এখান থেকে কিন্তু আমরা পাইছিলাম যে তাপমাত্রা বাড়ালে ব্যাক ধ্রুবকের মান বৃদ্ধি পায়, এখান থেকে তুমি কিন্তু বের করতে পারবা। কিভাবে দেখো, ধরো তুমি যদি তাপমাত্রা বাড়াও, অর্থাৎ 1/t এর মান যত বাড়ে তাহলে তাপমাত্রা তত কমবে, অর্থাৎ 1/t এর মান যদি ডান দিকে যায় তাহলে তাপমাত্রা তত কমবে, কারণ t আর 1/t হচ্ছে বিপরীত রাশি। তাহলে এই মানটা যত বৃদ্ধি পাবে, অর্থাৎ এই মানটা যত ডান দিকে যাবে তাপমাত্রা কিন্তু তত কি হয়ে যাবে, কমতে থাকবে, তাপমাত্রা তত কমবে। তাহলে তাপমাত্রা যত কমবে
এই লন কে এর মান তত বৃদ্ধি পাবে। দেখো খেয়াল করো বিষয়টা, ধরো এটার মান বাড়তেছে, এটার মান বাড়তেছে মানে কি তাপমাত্রা কমতেছে, তো তাপমাত্রা কমার সাথে সাথে দেখো এই তাপমাত্রা কমার সাথে সাথে কিন্তু সক্রিয়ণ শক্তির মান কি কমে আসছে, এই যে সক্রিয়ণ শক্তির মান কমতেছে। যত তাপমাত্রা কমতেছে মানে 1/T এর মান বাড়তেছে, বাড়তেছে উল্টা তাপমাত্রা, তো তাপমাত্রা কমলে কি হয়, এই দেখো তাপমাত্রা কমলে সক্রিয়ণ শক্তির মান অর্থাৎ 1/T এর মান বাড়লে কি হয়, সক্রিয়ণ শক্তির মান কমে। তো 1/T এর মান বাড়া মানে কি, ডান দিকে যাওয়া, ডান দিকে যাওয়া মানে কি, এই দেখো সক্রিয়ণ, এই যে ধরো এখানে মানটা হচ্ছে এতটুকু, তো যত আমি ডান দিকে আসছি মানটা কমে আসছে, ততই আমি 1/T এর মান যত বাড়ছে এই লনকের মান তত কমতেছে, মানে কি 1/T এর মান বাড়তেছে তাপমাত্রা উল্টা কমতেছে, তো তাপমাত্রা কমলে আমরা এখান থেকে দেখি লনকের মান কি হয়, বৃদ্ধি পায়, লনকের মান কমে যায়। আর তাপমাত্রা যদি বৃদ্ধি পায় লনকের মান বৃদ্ধি পাবে। এখন যদি তাপমাত্রা যদি উল্টা দিকে চিন্তা করো, তাপমাত্রা যদি আমি বাড়াই তখন 1/T এর মান কিন্তু কমতে থাকবে, তখন 1/T এর মান পিছন থেকে আসবে, পিছন থেকে আসলে কি আমি তাপমাত্রা যত বাড়াবো 1/T এর মান কমবে, মানে লনকের মান বৃদ্ধি পাবে। তো আমি গ্রাফ থেকেও কিন্তু এটার ব্যাখ্যাটা পেয়ে গেছি, যেহেতু আমি গ্রাফ থেকে কি পাইলাম, তাপমাত্রা বাড়ালে যত তাপমাত্রা যত বাড়াবো আমি লনকের মান তত বৃদ্ধি পাবে, ঠিক আছে, তাহলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। তাহলে এই বিক্রিয়ার ডাল দেখো, আমি যদি এই বিক্রিয়ার ডাল জানা থাকে তাহলে আমি এই ডাল থেকে কি বের করতে পারবো, আমি এই সক্রিয়ণ শক্তির মান খুব সহজেই বের করতে পারবো। তাহলে অবশ্যই বিক্রিয়ার ডাল দেওয়া থাকলে, ধরো অনেক সময় একটা লেখচিত্র দেওয়া থাকবে, তোমার ডাল দেওয়া থাকবে, সক্রিয়ণ শক্তির মান বের করতে পারবে। আবার যদি এই বিক্রিয়াটা এই হতো, লগ দেওয়া হতো, লন না দিয়ে কি হয়, যদি এদিকে লগ ব্যবহার করা হতো, লগ কে, তখন তোমার ডালটা হতো, ডাল সমান সমান কি হবে, এই যে তখন ডাল হবে এই অংশটা, যে ডাল হবে -a/2.3038, এটা হবে ডাল। তাহলে তোমার অঙ্কে অবশ্যই তোমাকে অঙ্কের ভিতরে বলে দেব কি বনাম, অর্থাৎ যদি লন বনাম 1/T থাকে তখন ডাল হবে -a/RT, আর যদি লগ বনাম 1/T লেখচিত্র দেওয়া থাকে বা যদি হুবহু লেখচিত্র দেওয়া থাকে তত ভালো, তখন ডাল হবে e কত a/2.30 কেমন। আচ্ছা, আমার লেকচার শিটে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, কেমন। আচ্ছা, সেই জিনিসটা একটু তোমরা দেখাবো আমি তোমাদের, তাহলে এখানে আমি কয়েকটা অঙ্ক তোমাদের করে দেব, কেমন। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে সম্ভবত এই আমার টোটাল একটা অঙ্ক দেওয়া আছে, কেমন। আমি 3টা অঙ্ক তোমাদের করে দিব, আর অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্কে দিব, তোমরা নিজেরা করে নিও, কেমন। তাহলে আমরা একটা অঙ্ক 3 নম্বর অঙ্কটা, যেটা 3 স্টার একটা অঙ্ক দিয়ে আমি শুরু করি। ধর এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন কলেজে আসছে, বিভিন্ন বোর্ডে অঙ্কটা আসছে। ধর একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটির ক্ষেত্রে 45 এবং 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক যথাক্রমে এত এবং এত দেওয়া আছে, তবে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান কত। তাহলে আরেকটা অঙ্ক দেওয়া আছে, তাপমাত্রা 25 থেকে 35-এ উন্নীত করলে একটা বিক্রিয়ার বেগ 3 গুণ বৃদ্ধি পায়, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান কত। তো আমি প্রথম 3 নম্বর অঙ্কটা করব, এটা 3 নম্বর অঙ্কের সলিউশন, কেমন। আচ্ছা, তাহলে আমাকে প্রথমেই দেখি T1 তাপমাত্রায় মানে 45 থেকে 273 যোগ করব কেলভিন স্কেলে তাপমাত্রাটা নেব, কেমন। T2 সমান আমি ডাইরেক্টলি লিখে দিলাম 85 সাথে 273 কেলভিন 358 কেলভিন। K1 এর মান দেওয়া আছে, K2 এর মান দেওয়া আছে, কেমন। তাহলে আর এর মান, এটা তোমার মুখস্থ মানটা জানতে হবে, এটা ধ্রুবক মান 8.314 জুল পার কেলভিন পার মোল, আর এর মান হোয়াট। এই মানটা কিভাবে আসছে আর এর মান, এটা আমরা সেকেন্ড ইয়ারে তোমাদেরকে দেখাবো, বিশেষ করে পরিবেশ রসায়ন এটার প্রমাণ আছে। আর যারা আমার কাছে শুরু থেকে তোমরা পড়ছো তারা কিন্তু অবশ্যই, আমি বিশেষ করে দ্বিতীয় পত্রের কিন্তু 3য় অধ্যায়টা আমি তোমাদের, প্রথম অধ্যায়টা পরিবেশ রসায়ন এটা দেখাইছি কিভাবে আসছে। যাক, আপাতত আমাদের দরকার নেই। সক্রিয়ণ শক্তি মানে অ্যাক্টিভেশন এনার্জি, ইয়ে সমান সমান হোয়াট। তাহলে আমরা জানি লন K2/K1 a/R 1/T1 1/T2। আমি লগ দিয়ে করি না, আমি আগেই বলছি আমি লন দিয়ে, যেহেতু তোমাদের ক্যালকুলেটরে অবশ্যই লন রাশিটা সরাসরি আছে, এই কারণে আমি লন আর লগে যাই নাই, কেমন। তাহলে লন মান দুইটা বসিয়ে দিলাম, আর এর মান বসালাম, 1/T এর মান 118 358। যাই হোক, এটা আমরা নিজেরাই বাসায় একটু ক্যালকুলেশন করবো, আমি লং ক্যালকুলেশন এটা আমি আর দেখাই নাই। এই মানগুলো বসালে তুমি এর মান পাবা 12,008, আচ্ছা কত
12,000 কত 12,0827 কেমন, অর্থাৎ 1,20,000 কত 87 জুল পার মোল। বা এটাকে যদি আমি কিলো জুলে নিয়ে যাই, আমরা সাধারণত কিলো জুলে, তুমি এই যে এখানে অ্যান্সারটা আসবে এটা কিন্তু জুলে আসবে। দেখবা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমার লাগছে যেটা দেওয়া আছে যে সক্রিয় শক্তির মান সম্ভবত 55,000 কিলো জুল বা 55,000 জুল বা 55 কিলো জুল। এক জায়গায় প্রতিবেদনটা দেওয়া আছে, এমসিকিউ অনেক সময় আসে যে কক্ষ তাপমাত্রায় সক্রিয় শক্তির মান কত, তাহলে 55,000 কিলো জুল বা 55,000 জুল বা 55 কিলো জুল, যে কোনো একটা জায়গায় আছে আমার লেকচার, সেটা তোমরা দেখে নিও। তাহলে তুমি এখানে অ্যান্সার দিলে হবে, তবে এখানে অ্যান্সার দিতে চেষ্টা করবে, 1000 দিয়ে ভাগ দিলে এটা কিলো জুলে চলে আসবে। আর রেজাল্টটা নিয়ে ঝামেলা নেই, তোমরা রেজাল্টটা করে দেখো, যদি কোনো তোমাদের যেটা সঠিক রেজাল্ট আসে ওইটাই। আমি যেখান থেকে রেজাল্টটা করছি অথবা ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা রেজাল্ট নিয়ে কোনো চিন্তা যাতে না করো, রেজাল্ট তোমরা তোমাদের মতো করে যদি সঠিক ক্যালকুলেশন করো রেজাল্টটা পেয়ে যাবে। আচ্ছা, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কেমন অনেক জায়গায় এটা আসছে, বুঝতে পারছো? যে ধরো অনেক সময় একটা উদ্দীপক সরাসরি এভাবে আসে, ধরো এইরকম দিয়ে দিবি, ধরো PCl5 এটাই উদ্দীপক, PCl3 প্লাস Cl, এই বিক্রিয়াটা দেওয়া থাকলো, ধরো এখানে ডেলেসের মান দেওয়া থাকলো 90 কিলো জুল, তাহলে এখানে ধরো T1 এর মান দেওয়া থাকবে, T2 এর মান দেওয়া থাকবে, মানগুলো লিখলাম না, অর্থাৎ তারপর K1 এর মান দেওয়া থাকবে আর K2 এর মান, এইটাই উদ্দীপক, বুঝছো? দিয়ে বলবে উদ্দীপকের বিক্রিয়ার উপর তাপ চাপ গণমাত্রার প্রভাব আলোচনা করো, অর্থাৎ লাসেলদের নীতি বা উচ্চতর দক্ষতায়। আর গ নাম্বার দিয়ে আসতে পারে উদ্দীপকের আলোকে বিক্রিয়াটির সক্রিয় শক্তির মান নির্ণয় করো, এটা নটরডেম কলেজেও এই উদ্দীপকটা একবারে আসছে, একটা হুবহু এইভাবে দিয়েছে, অর্থাৎ গ নাম্বারে দিব উদ্দীপকের সক্রিয় শক্তির মান নির্ণয় করো, আর উচ্চতর দক্ষতা লাসেলদের নীতিটা দিয়ে ব্যাখ্যাটা আসতে পারে, কেমন? আচ্ছা, অর্থাৎ তাপ চাপ যে গণমাত্রার প্রভাব বিক্রিয়াটির উপর এইভাবে আসতে পারে, কেমন? তারপর দেখো আমরা যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক, 1 নাম্বার যে অঙ্কটা আমার লেকচার শিটে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাপমাত্রা 25 থেকে 35-এ উন্নীত করলে একটা বিক্রিয়ার বেগ দ্রবক 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে বিক্রিয়ার সক্রিয় শক্তির মান কত? তাহলে আমরা একটু দেখাই, তাপমাত্রা T1 সমান সমান কত 25 প্লাস 273 কেলভিন, তাহলে কত আসবে 298 কেলভিন। আবার T2 তাপমাত্রা কত 35, কেমন, তাহলে 35 প্লাস 273 এত, আমি ডাইরেক্টলি যোগ করে দিয়েছি, কেমন, তাহলে কত আসবে 308 কেলভিন। তাহলে আমার কিন্তু বিক্রিয়ার হার দ্রবকের মান দেওয়া নেই, তো আমি একটু ধরে নিতে হবে, দড়ি কত তাপমাত্রায়, T1 তাপমাত্রায়, দড়ি T1 তাপমাত্রায় বিক্রিয়ার বেগ দ্রবক কি K1, বিক্রিয়ার বেগ দ্রবক K1, তাহলে T2 তাপমাত্রায় বিক্রিয়ার বেগ দ্রবক কত হবে, তাহলে T2 তাপমাত্রায় বেগ দ্রবক কত হবে, বেগ দ্রবক হবে, তাহলে T2 তাপমাত্রায় বেগ দ্রবক K2 এর মান কত হবে, বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে বেগ দ্রবক হয় তার চেয়ে 35 ডিগ্রি থেকে 3 গুণ বৃদ্ধি পাবে, তাহলে K2 সমান সমান 3 × K1, তাহলে সক্রিয় শক্তির মান E সমান সমান হোয়াট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আমরা জানি কি জানি, ln K2 বাই K1 সমান সমান ln E বাই R 1/T1 1 কত T2। ওকে, তাহলে এখান থেকে আমরা অঙ্কটা করতে পারি, ln K2 এর মান হচ্ছে 3K1 বাই K1, ln E এর মানটা আমরা বের করব, R এর মান 8.314, তাপমাত্রাটা কত 1/298 মাইনাস 1/308, এটাকে আমরা এখান থেকে আবার কিন্তু কে কাটা যাবে, যাই হোক এখানে আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো, তোমরা একটু ক্যালকুলেশন করে অবশ্যই দেখে নিও, কেমন? আচ্ছা, মানটা পাবো 838544 এত জুল পার। এছাড়া তুমি এটা কিলো জুল নিতে পারবে, 1000 ভাগ দিলে এই ঘরটা এখানে চলে আসবে, বা লিখতে পারি 8.38554 কত কিলো জুল পার মোল। ওকে, তাহলে এই দুইটা অঙ্ক, আরেকটা অঙ্ক দেখে আমি লেকচারটা শেষ করে দিব, কেমন? আরেকটা অঙ্ক দেখা, তাহলে
আরেকটা অঙ্ক দেখো, একেবারে সহজ আরেকটা অঙ্ক দেখি আমরা, ওই যে বিক্রিয়ার ঢাল, কেমন একটা বিক্রিয়ার ঢাল। আচ্ছা, এখন দেখো ডালের অঙ্কগুলো একটু ঝামেলা আছে, তোমার যদি লেখচিত্রের মাধ্যমে দিয়ে দেয় কোনো অসুবিধা নাই। ধরো 1/t আর কত, ধরো লগ লগ কি, লগ কেপি, কেমন এই বা লগ কে, কেমন কেপি না দিলে সরাসরি লগ কে। ওকে, তাহলে এখন তোমাকে এই বিক্রিয়ার ধরে একটা ডাল দেওয়া আছে, এই বিক্রিয়ার যে ডালটা দেওয়া আছে, এই ডালটা বলে দিছে ডাল সমান সমান -2872 ইন্টু 10⁻⁴। তো এখন বলছে উদ্দীপক, ধরো এটি একটা উদ্দীপক, যে উদ্দীপকের ডাল কত। ধরো একটা প্রশ্ন এখানে নাম হলো উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকে আলোকে সক্রিয়ণ শক্তি নির্ণয় করে, সক্রিয়ণ শক্তি নির্ণয় করে। তো উদ্দীপকের দ্বারা এইটি একটা উদ্দীপক, এটার আলোকে তোমাকে সক্রিয়ণ শক্তি নির্ণয় বা এমসিকিউ আসতে পারে, দিয়ে বলবে সক্রিয়ণ শক্তি কত। ওকে, তখন আমরা জানি কি লগ আর 1/t, এই দুইটার ক্ষেত্রে আমরা জানি ডাল সমান সমান মাইনাস কত a/2.303। ওকে, তাহলে আমরা হয়ে গেছে কিন্তু অঙ্ক। তাহলে মাইনাস কত দেওয়া আছে, -2.8872 ইন্টু 10⁻³ এটা কি 10⁻³ নাকি দেখে নেই। আচ্ছা, এটা 10⁻³ মনে হয় লিখেছে, 10⁻³ সমান সমান মাইনাস a/2.303 ইন্টু 8.314। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে দেখো, ওই দিকে মাইনাস মাইনাস কাটা যাবে, কাটা গেলে তুমি এখান থেকে সেই সক্রিয়ণ শক্তির মান পাবা। আমি আর করলাম না, তোমরা করে নিও, কেমন সক্রিয়ণ শক্তির মান পাবা 5495 ইন্টু 10⁻³ জুল বা কিলো জুলও তুমি রেজাল্টটা দিতে পারো, কেমন এত জুল। তাহলে এই ছিল সক্রিয়ণ শক্তি, কেমন। আচ্ছা, তো তোমাকে এভাবে অঙ্ক আসতে পারে। আরো কয়েকটা অঙ্ক আমি দেখাই দিব আমার লেকচার শিট থেকে, আর বোর্ডে আমি আর আসলাম না। আচ্ছা, আমি আরো কয়েকটা অঙ্ক একটু দেখাই তোমাদের। দেখো আরেকটা অঙ্ক দেখাচ্ছে, একটি বিক্রিয়ার ডাল এত হলে সক্রিয়ণ শক্তি কত। আমার কিন্তু বলে দেওয়া হয় নাই যে এটা কি বনাম কি। তো এই ধরনের লেখচিত্র তোমাকে যদি এমসিকিউ আসে, তুমি দুইভাবেই অঙ্কটা করতে হবে, দুইভাবে করে যে রেজাল্টটা ওখানে দেওয়া থাকে ওইটার মধ্যে তোমার টিক চিহ্ন দিতে হবে, কেমন। কারণ তোমাকে এখানে বলে দেওয়া হয় নাই, কিন্তু তোমার ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু বলে দেবে, ঠিক আছে, এটা তুমি নিশ্চিত থাকো। যেমন আরেকটা অঙ্ক দেওয়া আছে, দেখো আমার লেকচার শিট 8 নম্বর অঙ্কটা, হাইড্রোজেন প্লাস 2 আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন প্লাস আয়োডিন, এই বিক্রিয়ার বিভিন্ন তাপমাত্রায় ব্যাক ধ্রুবক নির্ণয় করে লন কে বনাম 3 মানে কি 1/t এর বিপরীতে অঙ্কিত লেখচিত্র যে রেখা পাওয়া যায় তার ডাল হচ্ছে এত। তাহলে বিক্রিয়াটি সক্রিয়ণ শক্তি কত, আমি হিংস দিয়ে দিয়েছি। তাহলে এই বিক্রিয়ার ডাল কত, -a/8, কেমন। এই 8 নম্বর অঙ্ক। তারপর দেখো আরেকটা 5 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো, এটাও তোমরা পারবা, হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা নিজেরা করবা। যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি বিক্রিয়ার ধ্রুবকের মান, অর্থাৎ বিক্রিয়ার ব্যাক ধ্রুবকের মান, এটা কেমন, যেহেতু ওই দেখো সেকেন্ড ইনভার্স দেওয়া আছে, এটা ব্যাক ধ্রুবকের মান, যদি ব্যাক ধ্রুবক কথাটা ওঠে নেয়, বিক্রিয়ার ধ্রুবকের বলতেই ব্যাক ধ্রুবকের মান 1.8 10⁻³ সেকেন্ড ইনভার্স হয়, তবে বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তির মান 0 হয়, তবে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিক্রিয়ার ব্যাক ধ্রুবক কত, আমি হিংস দিয়ে দিয়েছি। আমরা যে লন K2/K1 কত a/r 1/T1 1/T2, তাহলে লন K2/K1 দেখো সক্রিয়ণ শক্তির মান হলে সবটা রাশির মানই কত হয়ে যায়, 0 হয়ে যায়। তো লন K2 মাইনাস লন K2/K1 সমান 0, অর্থাৎ এখান থেকে লিখতে পারি লন K2 সমান সমান লন K1, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে K1 সমান K2। তাহলে এই বিক্রিয়ার ব্যাক ধ্রুবকের মান, অর্থাৎ K1 এর মান যা হবে K2 এর মান তাই হবে, কেমন। আচ্ছা, তাহলে এই ধরনের আরও অঙ্ক তোমার দেওয়া আছে, তোমরা অবশ্যই অঙ্কগুলো করবা। যেমন এই যে তোমার 4 নাম্বার আরেকটা অঙ্ক দেওয়া আছে, যে এটাও 3 স্টারের অঙ্ক। N25 এর বিয়োজন হার যথাক্রমে এত তাপমাত্রায় ব্যাক ধ্রুবক যথাক্রমে এত এবং এত হলে
এই বিক্রিয়াটির কি বিক্রিয়াটির সক্রিয় শক্তির মান নির্ণয় করো। এটা সেমেস 3, আশা করি তোমরা পারবা। 2 নম্বর অঙ্ক একটা দেওয়া আছে, দেখো 25 এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি বিক্রিয়ার ব্যাগ ধ্রুবক যথাক্রমে এত এবং এত হলে সক্রিয় শক্তির মান নির্ণয় করো, নিজে করো। তো অবশ্যই তোমরা অঙ্কগুলো করে নিবা। তাহলে দেখো আজকের লেকচারটা অনেক চমৎকার একটা লেকচার গেল। আমরা এখান থেকে শুধু আজকে কি পড়বো, আমরা এখান থেকে যদিও সক্রিয় শক্তির মান আমরা সংজ্ঞা বলছি, কিন্তু সক্রিয় শক্তির আমরা নেক্সট ক্লাস আরো ডিটেলস পড়বো। আমরা এখান থেকে পড়বো বিক্রিয়ার তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন, বা তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় সমীকরণ আলোকে ব্যাখ্যা করো, এভাবেও আসতে পারে। তো আশা করি আমরা পারবো। তারপর দেখলাম যে কিছু এই যে আমরা বিভিন্ন সূত্র প্রতিপাদন করলাম, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে না, কেমন। তারপর আমরা দেখলাম আরএনএস এর সমীকরণ থেকে ভিন্ন ভিন্ন তাপমাত্রা ব্যাগ ধ্রুবকের মান জেনে বিক্রিয়ার হার নির্ণয় করার অঙ্কগুলো দেখলাম। গ্রাফ হতে কিভাবে সক্রিয় শক্তির মান নির্ণয় করে এটা দেখলাম। তাহলে দেখো এই লেকচারটা সিম্পল একটা লেকচার, কেমন, অল্প তুমি আধা ঘন্টার পড়া, কেমন। আবার গত ক্লাসে দেখো আমি 3 নম্বর লেকচারে অনেক কিছু আলোচনা করছি, ওখানে তেমন কিছু নাই। বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে সংজ্ঞাটা পড়বা, বিক্রিয়ার আণবিকত্ব এবং ক্রম, যদিও আমাদের সিলেবাসে সরাসরি আণবিকত্ব এবং ক্রম নাই, তারপর জাস্ট বড়জোর সংজ্ঞাটা তোমাদের পড়লে হয়ে যাবে, কেমন। আচ্ছা, তা আমাদের এই তো, আর তো তেমন কিছু নাই। আর বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা আমরা নির্ণয় করেছি। তো তুমি যদি একটা বিক্রিয়া একটা ফুল লেকচারটা অ্যানালাইসিস করে দেখবা, বেশি কিছু পড়তে হয় না, কিন্তু আমাদের যখন দেখাবো আমরা তো ডিটেলস দেখাতে হয়, এই জন্য লেকচারগুলো একটু বড় হয়ে যায়। আর এখানে কিছু জিনিস আমি আলোচনা করব না, আগে আমি অ্যাডভান্স বলে দিই, আমার লেকচার শিটে আছে, ভবিষ্যতে তোমাদের যার দরকার সে পড়ে নিতে পারবা। সেটা হচ্ছে প্রথম ক্রমের দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা, এদের কিছু অঙ্ক আছে, কেমন। এই অঙ্কগুলো এগুলো সাধারণত যেহেতু বোর্ড পরীক্ষায় নাই, বই বিশেষ করে আজারি স্যারের বইও আর সম্ভবত লিঙ্কন স্যারের বইও সমীকরণগুলো প্রতিপাদন আছে। প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণের রাশিমালা। আর গোসারে বই বা অন্যান্য বইয়ের মধ্যে এগুলো তেমন নাই, তা আমাদের এগুলো পরীক্ষাতে আসবে না, এটুকুই বলে দিলাম। তোমরা একমাত্র যারা বুয়েটে পড়তে চাও বা পরীক্ষা দিতে চাও, তারাই অঙ্কগুলো ইচ্ছা করলে দেখলে তোমরা করতে পারবা। আর এগুলো যদি কেউ করতে চাও, আমার কাছে একটু পার্সোনাল বসলে আমি 1 থেকে 2 লেকচারে তোমাদের এই জিনিসগুলো দেখিয়ে দিব। একমাত্র যারা বুয়েটে পড়তে চাও, আর কারোরই দরকার নেই, কারণ বুয়েটের প্রশ্ন 20% আউট থেকে আসে, পুরানো সিলেবাস বা বিভিন্ন আঙ্গিকে আসে 20%, একেবারে পুরানো সিলেবাসের আলোকে আসে। তো সুতরাং ওখানে আউট অফ সিলেবাসের বাইরে অনেক কিছু আসে। তো কেউ যদি একমাত্র বুয়েটে পড়তে চাও, আমার সাথে পার্সোনাল আলাপ করলে আমি তোমাদের 2টা এক্সট্রা ক্লাস দিয়ে ওই প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা, এগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিব, কেমন। যারা একমাত্র বুয়েটে পরীক্ষা দিতে চাও, আর কারোরই তেমন দরকার হবে না। তুমি অন্য চুয়েট কুয়েট এগুলো তেমন আমি আজও আসতে দেখিনি, বুয়েটের পরীক্ষা আমি আসতে দেখেছি। এবং বর্তমান সিলেবাসে আসে কিনা সন্দেহ আছে, তারপরেও তোমাদের যারা একটু সন্দেহ করো তারা দেখে নিতে পারো, আমার লেকচার শিটে দেওয়া আছে, কেমন, তোমরা করে নিতে পারবা। তো ঠিক আছে, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।